আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত সালেক উদ্দিন ওরফে আলীর মরদেহ দেশে পৌঁছেছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সার্বিক কার্যক্রম শেষে বিমানযোগে মরদেহ নেওয়া হয় সিলেটে। দুপুরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবারের সাথে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। নিহত সালেক উদ্দিন ওরফে আহমেদ আলীর মরদেহ নেওয়া হবে তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখায়। প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, নিহতের দাফন পর্যন্ত পরিবারের সাথেই থাকবে সরকার। এছাড়া মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের সব রকম সহযোগিতার জন্য প্রস্তুতি নিয়েছে সরকার। এ পর্যন্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে প্রাণ হারিয়েছেন অন্তত 4 বাংলাদেশি। সন্ত্রাসীদের ধরতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর প্রায় 4,000 সদস্যদের নিয়ে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানের সময় 15 জনকে আটক সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানের পর সেখানে পুলিশ ও র্যাবের 2টি ক্যাম্প স্থাপন করার কথা জানিয়েছে পুলিশের ডিআইজি। আর এ এলাকাকে ঘিরে সরকারের প্রকল্পের কাজ শুরু হবে বলে জানান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রামের সন্ত্রাসীদের ধরতে ভোর 5টা থেকে জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান শুরু হয় বলে জানায় পুলিশ। জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অপরাধীরা এখানে এসে আশ্রয় নেয়, এমন অভিযোগ দীর্ঘদিনের। এর আগে জঙ্গল সলিমপুরে অভিযানের সময় র্যাবের এক উপপরিচালককে পিটিয়ে হত্যা করা হয়। পুলিশ জানায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 4,000 সদস্য জঙ্গল সলিমপুরের বিভিন্ন দিক থেকে অভিযান পরিচালনা করে 15 জনকে আটক করেছে। জঙ্গল সলিমপুরে একটি সম্মিলিত চেকপোস্ট, পুলিশ ও র্যাবের 2টি ক্যাম্প স্থাপন করার কথা জানিয়েছেন পুলিশের ডিআইজি। মানুষ নানানভাবে নিপীড়িত, নির্যাতিত ছিল এবং এক ধরনের এখানে চক্র কাজ করেছিল যারা সরকারকে পাশ কাটিয়ে, সরকারের প্রচলিত রীতিনীতি পাশ কাটিয়ে, এসিল্যান্ডকে পাশ কাটিয়ে তারা নিজেরাই জমির কাগজ তৈরি এবং জমির হস্তান্তর কার্যক্রম পরিচালনা করত। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, জেলা প্রশাসনের বিরাট একটি অংশ যারা ওনারা ম্যাজিস্ট্রেট প্রোভাইড করেছেন আমাদেরকে, সবাই মিলে আমরা এইবার আশা সফল হয়েছি বলে আমরা মনে করছি। সমবেতভাবে এই অভিযান পরিচালিত হলো এবং আমরা এই এলাকার উপরে যে সরকারের কর্তৃত্বের একটু সমস্যা ছিল সেটা দূরীভূত হয়ে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো। চট্টগ্রাম উন্নয়নের জন্য যে সমস্ত পরিকল্পনা ভবিষ্যতেও বাস্তবায়ন করতে যাচ্ছে সেগুলোর জন্য পথ উন্মুক্ত হলো। জঙ্গল সলিমপুরে সবকিছুই চলত ইয়াসিন বাহিনীর নেতৃত্বে। এমন সন্ত্রাসীদের দমনে দিন জুড়ে চলে যৌথ বাহিনীর এই অভিযান। এনটিভি নিউজ ডেস্ক। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রাথমিকভাবে দেশের 14 উপজেলার একটি করে ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। রাজধানীর কড়াইল এলাকায় নারীদের হাতে এই কার্ড তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিনই সুবিধাভোগীদের মোবাইল ফোনে পৌঁছে যাবে প্রথম মাসের নগদ সহায়তা। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ডের সুফল পেতে যাচ্ছে বগুড়া সদর উপজেলার গোপালবাড়ি গ্রামের 394টি পরিবার। সুবিধাভোগী পরিবারের সদস্যরা প্রত্যেক মাসে পাবেন 2,500 টাকা। আমরা খুশি, আমরা ডাল ভাত খাওয়ার জন্য আমরা সারা জীবন বেঁচে পারি। আমরা কার্ড পেলে আমরা সেই খুশি। ফ্যামিলি কার্ডের সুফল পেতে যাচ্ছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের বেলঘাট গ্রামের 2,000 পরিবার। ফ্যামিলি কার্ডধারী এসব মানুষের মাঝে বইছে উৎসবের আমেজ। আমাদের অভাবী সংসার, আমরা যদি পাই আমাদের উপকার হবে। আমি যদি এটা পাই অনেক খুশি। আমাদের সরকারের জন্য অনেক ধন্যবাদ। যদি আল্লাহর রহমত দেয় বা হয় তাই না ভালো হয়, সুযোগ সুবিধা হয়। খুলনায় যারা ফ্যামিলি কার্ড পাবেন, সমাজসেবা অধিদপ্তর থেকে ইতোমধ্যে তাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়েছে। ফোন পেয়ে আনন্দিত উপকারভোগীরা। আমি ফ্যামিলি কার্ডের মেসেজ পেয়েছি, আমি খুব উপকৃত হয়েছি এবং জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ফ্যামিলি কার্ডটা পাইলে আমি উপকার পাবো। এছাড়া রাজবাড়ির পাংশা, চট্টগ্রামের পতেঙ্গা, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, বান্দরবানের লামা, ভোলার চরফ্যাশন, সুনামগঞ্জের দিরাই, কিশোরগঞ্জের ভৈরব, নাটোরের লালপুর এবং ঠাকুরগাঁও সদরে ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। জাকাত ব্যবস্থাপনাকে কার্যকর এবং সুশৃঙ্খল করতে জাকাত বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাকাত ব্যবস্থাপনা বিষয়ক এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এছাড়া গাজায় ইসরায়েলের অবরোধ ভাঙতে বাংলাদেশি পতাকাবাহী একটি জাহাজ গ্লোবাল সমুদ ফ্লোটিলা অভিযানে অংশ নেওয়ার বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদের রিপোর্ট।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাকাত ব্যবস্থাপনা বিষয়ক বৈঠক। বৈঠকে ধর্মমন্ত্রী, ধর্ম সচিব এবং আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান অংশ নেন। কার্যকর জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে কিভাবে দেশের দারিদ্র্য বিমোচন করা যায় তা নিয়ে আলোচনা হয় বৈঠকে। জাকাত নিয়ে সরকারের জায়গা থেকে আরও ইফেক্টিভলি কিভাবে জাকাত বন্টনকে আরও সুশৃঙ্খলভাবে করা যায় এবং আরও ইফেক্টিভলি করা যায় সেই সম্ভাবনাগুলোকে খুঁজে বের করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। কোন উপায়ে করলে পরে সত্যকারের জাকাত গ্রহীতারা জাকাত পাবে এবং জাকাত দাতারা জাকাত দেবে। গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী অভিযান, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেয়া মানবাধিকার কর্মী আলোকচিত্রী শহীদুল আলম প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে অভিযানে বাংলাদেশি পতাকাবাহী জাহাজের অংশ নেয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। আমরা এবার ফ্লোটিলার জন্য একটা বাংলাদেশি জাহাজ নিয়ে যাচ্ছি, সেটার ব্যাপারে উনি নিজে আগ্রহী, এটাকে কিভাবে সাপোর্ট দেওয়া যায়। সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের সাথে বৈঠক শেষে বাংলাদেশ বিমানকে আরও জনবান্ধব করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দুবাইতে আমরা চালু করতে পারি কিনা আপাতত, কারণ যুদ্ধ পরিস্থিতি তো আমাদের হাতে না, নিশ্চয়ই আপনারা বুঝেন আর কি, কিন্তু রিস্ক ফ্যাক্টর তো রয়েছে। রিস্ক ফ্যাক্টরগুলি চিন্তা ভাবনা করে ওই দিকের যে আমাদের খবরাদিগুলি নিয়ে তারপরে আমাদের কাজগুলি করতে হবে। এছাড়া এদিন প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা এর নির্বাহী চেয়ারম্যান হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের ভারত থেকে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, দুই দেশের প্রত্যাবর্তন চুক্তির আওতায় আসামিদের দ্রুত হস্তান্তরের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। এদিকে পুলিশ সদর দফতরে আইজিপি আলী হোসেন ফকির হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জুলাই অভ্যুত্থানকে পুঁজি করে যারা ফায়দা লুটতে চায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ছদ্মবেশী আততায়ী প্রকাশ্যে গুলি করে গত 12ই ডিসেম্বর। সেই ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। উন্নত চিকিৎসার জন্য হাদিকে নেওয়া হয় সিঙ্গাপুরে, কিন্তু সকলের ভালোবাসা পেছনে ফেলে হাদি পাড়ি জমান পরপারে। তার জানাজায় জনস্রোতে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি আরও জোরালো হয়। খুনিদের গ্রেপ্তারে আলটিমেটামও দেয় ইনকিলাব মঞ্চ। হত্যাকাণ্ডের 3 মাস পেরিয়ে গেলেও নাগালের বাইরে ছিল হত্যাকারীরা। অবশেষে 8 মার্চ ভারতে গ্রেপ্তার হয় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী। তবে এই গ্রেপ্তারে পুরোপুরি স্বস্তি নেই হাদির পরিবারে। এই হত্যার পিছনে নির্দেশদাতা, অর্থের যোগানদাতা, শুটারকে ভারতে পালিয়ে যেতে সহায়তাকারী সহ সকল দোষীদের নাম জনসম্মুখে প্রকাশ করতে হবে। শুটার ফয়সাল করিম এবং সহযোগী আলমগীর সহ ঘটনার সাথে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় এনে বিচার কার্য সম্পন্ন করতে হবে। এদিকে কক্সবাজারে জেলা আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে দ্রুতই হত্যাকারীদের দেশে আনা হবে। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি তারা এটা যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন 2 কান্ট্রিজ আছে সেই মতে তাদেরকে আমাদেরকে ফেরত দেবেন বলে আমরা আশা করছি এবং আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাবো। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, হাদি হত্যার আসামিদের ফিরিয়ে আনতে সরকার সব ব্যবস্থা নিচ্ছে। আসামিরা এখন ভারতের আদালতে 2 সপ্তাহের রিমান্ডে আছে, এজন্য একটু সময় লাগতে পারে। আমাদের কূটনীতির মাধ্যমে ভারতের সরকারের সাথে আমরা যোগাযোগ করব এবং যাতে এই বন্দিরা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরত আসতে পারে বা সেই ব্যবস্থা আমরা অবশ্যই করব। এদিকে রাজধানীর পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হন নতুন আইজিপি আলী হোসেন ফকির। জুলাই অভ্যুত্থানের চেতনাকে যারা অপব্যবহার করছে তাদের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেন তিনি। বিপ্লব কারো ব্যক্তিগত সম্পত্তি না। এই জুলাই বিপ্লবকে নিয়ে যারা ফায়দা লুটতে চায় তাদেরও কিন্তু আমরা আইডেন্টিফাই করব। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর করাইল বস্তি থেকে শুরু করবেন ফ্যামিলি কার্ড বিতরণ। সরকারি গঠনের 21 দিনের মাথায় এই কার্ড 13 জেলার 13টি সিটি কর্পোরেশন এবং 15টি ওয়ার্ডে প্রাথমিকভাবে সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে আছে বিএনপি সরকার। সচিবালয়ে ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়। হাসান মাহমুদের রিপোর্ট। দেশের আর্থসামাজিক সূচক অনুযায়ী 20% পরিবার এখনও বসবাস করছে দারিদ্র্য সীমার নিচে। এমন প্রেক্ষাপটে নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা এবং সামাজিক ন্যায্যতা নিশ্চিতের লক্ষ্যে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শপথ গ্রহণের 21 দিনের মাথায় ফ্যামিলি কার্ড চালু করতে যাচ্ছে বিএনপি সরকার।
প্রাথমিক পর্যায়ে ১৩ জেলার ১৩টি সিটি কর্পোরেশন ও ১৫টি ওয়ার্ডে ৬৭,৮৫৪টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে। স্বয়ংক্রিয় সফটওয়্যার ব্যবহার করে প্রতিটি পরিবারের দারিদ্র্যসূচক মান নির্ণয় এবং যাচাই বাছাই শেষে ৩৭,৫৬৭ পরিবারকে ফ্যামিলি কার্ডের জন্য চূড়ান্ত করা হয়েছে, যাতে নেই দলীয় প্রভাব। সমগ্র প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে পিএমটি টেস্ট বা দারিদ্র্যসূচক মানের ভিত্তিতে সম্পন্ন করায় উপকারভোগী নির্বাচনে কোনোরূপ দুর্নীতি, স্বজনপ্রীতি বা ম্যানুয়াল হস্তক্ষেপের কোনো অবকাশ নেই এবং এই পদ্ধতিটি ইউনিভার্সাল, অর্থাৎ কোনো টার্গেট ওরিয়েন্টেড কোনো সিলেকশন এখানে হয়নি। ফ্যামিলি কার্ডের আওতায় প্রতিটি নারী প্রধানের পরিবারে একটি করে আধুনিক কার্ড পাবেন। সেই কার্ডগুলি হবে কন্ট্যাক্টলেস চিপ সম্বলিত কার্ড। সর্বোচ্চ ৫ সদস্যের পরিবারের জন্য একটি ফ্যামিলি কার্ড মিলবে, যাতে পাওয়া যাবে মাসে ২৫০০ টাকা ভাতা, যার জন্য চলতি জুন পর্যন্ত ৩৮.07 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা পরবর্তীতে বাড়বে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে এতদিন যে আমরা বক্তব্য রেখেছি যে অর্থনৈতিক সুবিধা প্রত্যেকটি মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য যেই দাবিটা ছিল, সেই দাবির পরিপ্রেক্ষিতে একটা বিশাল কর্মযজ্ঞ, কিন্তু আমরা এই বিষয়টাকে একটু অনুধাবন করি, ধারণ করি এবং যাতে এটাকে আমরা আরো বড় আকারে একটা কল্যাণকর রাষ্ট্রের দিকে আমরা যেতে পারি। তবে পরিবারে কোনো নারী সদস্য না থাকলে সে পরিবার কার্ড পাবে কিনা তা পরে বিবেচনা করা হবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দুর্নীতি দুঃশাসন দূর করতে না পারলে অতীতে যা ঘটেছে তার চেয়েও ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে সরকারকে, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সংসদে জনগণের বিরুদ্ধে যায় এমন কোনো প্রস্তাবে তাদের সমর্থন থাকবে না, প্রয়োজনে তা প্রতিরোধ করা হবে বলে মন্তব্য করেন তিনি। রাজধানীর মালিবাগে জাকপা আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন জামায়াত আমির। ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে মন্তব্য করে তিনি আরও বলেন, ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে তাদের অবস্থান অব্যাহত থাকবে। আমরা সংসদে কত আসন নিয়ে বিরোধী দল হয়েছে বা আমাদেরকে বিরোধী দল কায়দা করে বানানো হয়েছে, এটি আমাদের কাছে খুব বড় বিবেচ্য বিষয় না, বরঞ্চ শেষ পর্যন্ত যা নিয়ে আমরা ঢুকছি, আমরা কথা দেব প্রিয় বাংলাদেশের জনগণের সাথে আমরা বেইমানি করব না ইনশাআল্লাহ। নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে একের পর এক প্রার্থী দ্বারস্থ হচ্ছেন হাইকোর্টে। এখন পর্যন্ত ২৩টি মামলা হয়েছে হাইকোর্টের নির্বাচনী বেঞ্চে। সোমবার ভোট কারচুপির অভিযোগে কুমিল্লা ১১, ময়মনসিংহ ২, চাঁদপুর ৪, সিরাজগঞ্জ ৪ ও চট্টগ্রাম ১৪ আসনের ব্যালট এবং রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে বিজয়ী প্রার্থী এবং নির্বাচন কমিশনের কাছে। তামজিদ সুমনের রিপোর্ট। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল ঘোষণার পর অনিয়ম কারচুপির অভিযোগ তুলে বিভিন্ন আসনের পরাজিত প্রার্থীরা দ্বারস্থ হচ্ছেন উচ্চ আদালতে। সোমবার বিএনপির ৪ প্রার্থী ও ১১ দলীয় জোট এলডিপির একক প্রার্থী ভোট কারচুপির অভিযোগ আনেন হাইকোর্টে। অভিযোগ আমলে নিয়ে কুমিল্লা ১১, ময়মনসিংহ ২, চাঁদপুর ৪, সিরাজগঞ্জ ৪ ও চট্টগ্রাম ১৪ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দেয় আদালত। এটা প্রিজার্ভেশন অল ইলেকশন ম্যাটেরিয়ালস যা কিছু আছে, ব্যালট পেপার, রেজাল্ট শিট থেকে শুরু করে সমস্ত কিছু, এটা সেফ কাস্টডিতে রাখার জন্য অনারেবল হাইকোর্ট ডিভিশন একটা ইন্টারিম অর্ডার ডাইরেকশন আকারে দিয়েছেন আমাদের। তাদের অভিযোগ, ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে এবং এজেন্টদের ভয়ভীতি দেখানো হয়েছে। আমরা ৭৩টি এমন কেন্দ্র দেখিয়েছি যে সমস্ত কেন্দ্রে এই যে ভোটের ব্যবধান সে থেকে সহজে অনুমেয় যে এই কেন্দ্রে এখানে নির্বাচন বলতে যেটা বোঝায় এটা নির্বাচন হয়নি। যে ধানের শীষের যে এজেন্ট, সেই এজেন্টের বাদ দিয়ে অন্য দলের প্রার্থী তাদেরকে ধানের শীষের এজেন্ট দেখে তাদেরকে স্বাক্ষর নেওয়া হয়েছে। নির্বাচনে অনিয়ম অভিযোগ নিয়ে এখন পর্যন্ত ২৩টি মামলা হয়েছে হাইকোর্টের নির্বাচনী বেঞ্চে। অভিযোগ আমলে নিয়ে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে বিজয়ী প্রার্থী ও নির্বাচন কমিশনের কাছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে জ্বালানি সহযোগিতার বিষয়ে চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন। সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, নতুন সরকারের অগ্রাধিকার দেওয়ার প্রকল্পগুলো নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া সরকার গঠনের ৩ সপ্তাহে চীনের ৪টি কোম্পানি বাংলাদেশে প্রায় $১০০ মিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যা বাস্তবায়ন হলে প্রায় ১০,০০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে প্রত্যাশা করেন তিনি।